আমার ভাইয়ের যেই বন্ধুকে আমি এককালে রিজেক্ট করেছিলাম, সেই বন্ধু এখন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাই র্যাঙ্কের একজন অফিসার, মেজর মেজবাহ ইফতেখার। এই নামটা আমাকে আজ ভাবাচ্ছে ভীষণ। উনি আজ আমাদের বাসায় এসেছেন ভাইয়ার ইনভাইটেশনে। আমি নিজের ঘরে লুকিয়ে আছি কলি। ওনার সামনে যে দাঁড়াবো কোন মুখে? সেই মুখ তো আমার নেই। 5 বছর আগে ওনাকে আমি অপমান করেছিলাম। শুধু অপমান নয়, প্রচণ্ড রকমের অপমান করেছিলাম। ওনার মতো প্রবল আত্মসম্মানবোধ সম্পূর্ণ ব্যক্তিত্ববান পুরুষ মানুষও সেদিন মাঝ রাস্তায় আমার সেই বিদঘুটে কর্মকাণ্ড আর গলাচড়াও করা বন্ধ করতে অনুরোধ করেছিলেন খুব করে। আমাকে বলেছিলেন, প্লিজ আকসা, এটা পাবলিক প্লেস, একটু চুপ যাও প্লিজ। মানুষ শুনছে, দেখছে আমার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো। বড্ড বেশি অপমানিত বোধ করছি, অথচ আমাকে কেউ কোনোদিন পিঞ্চ করে একটা কথা বলারও সাহস পায় না। এলাকায় এতটাই শান্ত ভদ্র ছেলে হিসেবে অপরিচিত আমি, অথচ আজ তুমি আমার সব মানসম্মান ধুলোয় মিশিয়ে দিলে। লোকে আমাকে বখাটে ভাবছে, যদিও আমি তা নই। ভালো লাগার কথা জানানো বুঝি অপরাধ? ঠিক আছে, তোমাকে আমি এই প্রথম এবং শেষবার বললাম, আর কখনো তোমার সামনেও আসবো না। তবু দয়া করে একটু চুপ করো আকসা। সবাই আমাকে খারাপ ভাবছে। এই জটিল কথাগুলো নিজের মান সম্মানের খাতিরে উনি আমাকে অবলীলায় বলে দিয়েছিলেন। শত কাকুতি মিনতি করেও আমাকে থামাতে পারেননি। আমি তো রীতিমতো লোক জড়ো করে ফেলেছিলাম। একটা কেসা হয়ে যাচ্ছিল সেদিন। সবাই বলা বলি করছিল এই ছেলেটাকে নাকি ভদ্র ভাবতাম, অথচ এ তো দেখি পথে ঘাটে মেয়েদের ডিস্টার্ব করে বেড়ায়। সেদিন ওনাকে আমার জন্য মিথ্যে অপবাদ পেতে হয়েছিল। তখন আমি খুব ছোট ছিলাম, মাত্র 17 বছর বয়সের বাচ্চা একটা মেয়ে। সব কিছু খেলনা ভেবে নিতাম, তাই ওনার প্রপোজাল নিয়েও প্রচণ্ড হাসি তামাশা করেছিলাম। কিন্তু বড় হওয়ার পরে ধীরে ধীরে বুঝতে পেরেছি উনি আসলে উচ্চ ব্যস্ত করার মতো তেমন কিছুই বলেননি সেদিন আমাকে, বরং খুব ভদ্রভাবে জানিয়েছিলেন। কিন্তু আমি কি করে ফেললাম এখন অনুতপ্ত বোধ করছি। আজ এতগুলো বছর পর উনি আমাদের বাড়িতে এসেছেন। এর আগে অবশ্যই ভাইয়ার কাছে শুনেছিলাম উনি নাকি রাজশাহী ছেড়েছেন চাকরির জন্য। কি চাকরি তা জানতাম না, আজ সচক্ষে দেখে নিলাম। আমি কি করব কলি? বাইরে ডাক পড়ছে আমার, যাওয়া কি উচিত হবে? আকসা ঘরের মধ্যে প্রচণ্ড উদ্গ্রীব হয়ে পায়চারি করছে, নখ কাটছে দাঁতে। অস্থির হয়ে পড়লে এই কাজটা করার বাজে অভ্যাস রয়েছে ওর। কলি ফোনের অভ্যাস থেকে ঠান্ডা মাথায় বলল, বাইরে যা আকসা, একদিন না একদিন তো তার সামনে তোকে পড়তেই হবে। সেই সাক্ষাৎকার না হয় আজই হলো। তুই যে অনুতপ্ত বোধ করেছিস এটাই যথেষ্ট। প্রয়োজন পড়লে ক্ষমাও চেয়ে নিবি। উনি আমাকে মাফ করবেন বলে মনে হয় না। আমি একটা বড় অন্যায় করেছিলাম ওনার মতো প্রবল আত্মসম্মানবোধ সম্পূর্ণ ছেলের সাথে। উনি কি এত সহজে ভুলে যাবেন? বাইরে গিয়ে তো দেখ আগে, হতে পারে এতগুলো বছরে সব কিছু ভুলে টুলে গেছে। তুই নার্ভাস হবি না, হাসি মুখে কথা বলবি কেমন? আচ্ছা তাহলে যা, গিয়ে সাক্ষাৎ করে আয়। সাক্ষাৎকার কেমন হয় এসে জানাবি আমাকে। ঠিক আছে আকসা। ও আকসা। আকসা কলির সাথে কথা শেষ করে ফোনটা রিডিং টেবিলের ওপরে রেখেছে। তখনই ওর বড় ভাইয়ের চতুর্থবারের মতো ডাকটা শোনা গেল। আকসা জর্জেট ওড়নাটা ফেলে একটা সুতির ওড়না গায়ে মাথায় ভালোভাবে জড়িয়ে রুম থেকে বের হলো। আকসার রুমের সোজাসুজি ড্রয়িং রুম, তারপরে ডাইনিং। সবাই ডাইনিংয়ে বসেছিল। মেন কোর্স খাওয়া শেষে ডেজার্ট আইটেম চলছিল তখন। আকসা আজ দুপুরে খেতেও বের হয়নি। রুমে বসে মাকে বলে,
কয়ে রুমে খাবার আনিয়েছে খেয়েছে। আকসার ধীর পায়ে এগিয়ে গিয়ে ড্রয়িং রুম থেকেই উকি দিয়ে দেখলো ওর বড় ভাইয়ের পার্শ্ববর্তী চেয়ারে মেজবা বসে আছে, আইসক্রিমের কাপে চামচখানা নাড়াচড়া করছে। পাশে ওর বড় ভাই ইরফান মেজবাকে কি যেন একটা ব্যাপারে কথা বলছে। মেজবাহর ঠোঁটের কোণে সেই চিরপরিচিত একরাশ মুগ্ধকর হাসি লেগে রয়েছে। ওই হাসি দেখে আকসা এবার কিছুটা ভরসা পেল। ডাইনিংয়ে প্রবেশ করলো। ইরফান ওকে খেয়াল করে বলল, কিরে, এতক্ষণ ডাকলাম যে তোকে, কোথায় ছিলি? ঘুমাচ্ছিলাম ভাইয়া। আকসা একটু মিথ্যে বলল। মেজবাকে বুঝতে দেওয়া যাবে না। তার আসার হেতুতে অস্বস্তিতে পড়ে আকসা বাইরে আসেনি। ওর বড় ভাই এবার ওকে উদ্দেশ্য করে বলল, আকসা, এই যে আমাদের মেজবা, চিনতে পেরেছিস ওকে? দেখ, চকরা কেমন বড় হয়ে গেছে। তিনি আজ আমাদের সেই ক্রিকেট লাভার মেজবাহ নয়, মেজর মেজবাহ আহমেদ। মেজবাহ, ওকে মনে আছে তোর? মেজবাহ এবার মুখটা উঁচিয়ে আকসার দিকে তাকালো। চোখে চোখ পড়তেই আকসা বলল, আসসালামু আলাইকুম। আকসাকে অবাক করে দিয়ে মেজবা মুচকি হেসে জবাব দিল, ওয়ালাইকুম সালাম। বাচ্চা মেয়ে তো দেখি বড় হয়ে গেছে, ভালো আছো? আকসার চোখ একটু কাঁপলো। অগোচরে বুক কিঞ্চিত কুঁচকালেও সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে মৃদু হেসে জবাব দিল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আকসার কেমন জানি বোধ হলো ও এতটাও ভালো আচরণ আশা করেনি। ভেবেছিল মেজবা হয়তো কোথায় বলবে না ওর সাথে, আর যদিও বা কথা বলে তবে মুখটা বাংলার প্যাঁচের মতো হয়ে থাকবে। কিন্তু এ তো দেখি ঘটনা উল্টো। আকসা তবু মনে মনে খুশি হলো খুব। যাক বাবা, লোকটা তার মানে পুরনো সব ঘটনা ভুলে গেছে। ইরফানের কথায় আকসা টেবিলে বসলো। তারপর একটা আইসক্রিমের কাপ নিয়ে আইসক্রিম খেতে ব্যস্ত হলো। খাওয়ার ফাঁকে অগোচরে মাঝে মধ্যে মেজবাকে দেখতে লাগলো। লোকটা ওর দিকে আর একবারও তাকায়নি, বরং সামনের চেয়ারে যে একজন মানুষ বসে আছে সেই খেয়ালই নেই যেন। দিব্যি গল্প করে চলেছে আকসার মা আর ভাইয়ের সাথে। ইরফান মেজবাকে বলল, তোকে কত মিস করি জানিস? তুই সেই যে 5 বছর আগে জবের জন্য চট্টগ্রামে গেলি, এরপর থেকে তোর দেখা সাক্ষাৎ পাই খুব কম। রাজশাহীতে আসিস তাও বছরে 2-1 বার। ফোনে কথা হলেও কি মন ভরে? আমি তো লোকজনকে তোর নামে অভিযোগ করি যে আমার বাচ্চাকালের বন্ধু আমাকে ভুলে গেছে। ইরফানের কথায় মেজবা মুচকি হাসলো। তারপর ছোট্ট করে জবাব দিল, জবের জন্য ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের জব জানিসই তো কেমন, ছুটি খুবই কম পাওয়া যায়। আর এক্সকিউজ দিস না তো, তোকে এত করে বলতাম আমাদের বাসায় আসতে, কতবার ইনভাইট করলাম, আজ আসলি তাও কতদিন পর। 5 বছর কি কম কথা? আগে তো আমাদের বাড়িতে আসতিস অনেক। আগের সময় আর এখনের সময়ের মধ্যে ডিফারেন্স অনেক। মেজবাহর এই কথাটা আকসার নিকটে গম্ভীরই শোনালো বেশ। ও এবার খাওয়া থামিয়ে মেজবাহর দিকে তাকাতেই দেখতে পেল মেজবা ওর দিকে কেমন অদ্ভুতভাবে জানি তাকিয়ে আছে। আকসা একটু অপ্রস্তুত হলো, সৌজন্যমূলক হাসিও দিল। তৎক্ষণাৎ মেজবা ওর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ইরফানের সাথে কথা বলার ব্যস্ত হলো। আকসার মা আয়েশা পারভিন নওয়াবী সেমাইয়ের ডেজার্ট বোলটা মেজবাহর দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা খাও বাবা, তুমি তো তেমন কিছুই খেলে না। মিষ্টি একটু কম খাই আন্টি। মেজবা ভদ্রতার সূচক হেসে কথাটা বলতেই পাশ থেকে ইরফান বলে উঠল, হ্যাঁ মা, ও তো মিষ্টি জাতীয় খাবার কম খায়। তোমার মনে নেই আগে যখন ও আমাদের বাসায় আসতো তখন তুমি চা বানালে চায়ে চিনি দিতে নিষেধ করতো, আর এখন তো ও আরও বেশি ডিসিপ্লিনড হয়ে গেছে। মিষ্টি জাতীয় কোনো খাবারই খায় না, দেখো না এক্সারসাইজ করে বডি কেমন বানিয়েছে। ইরফান বেশ চটপটে, কথা বলে বেশি।
আর এদিকে মেজবা চুপচাপ, কথা বলে কম, এক কথায় বলা চলে ইন্ট্রোভার্ট পারসন। আকসা এবার সরাসরি মেজবাহর দিকে তাকালো। তার পরনে একটা ডিপ অ্যালমন্ড ওল্ড ম্যানি সেকশন কেবল পোলো টি শার্ট আর ব্ল্যাক কালার ফর্মাল প্যান্ট। বাহাতে ওল্ড মানি টাইম পিস ওয়াচটা দেখতে দারুণ লাগছে। পূর্বের সেই জাকরা চুল এখন আর্মি কাট, হাতে একটা সিম্পল চিকন তুর্কিশ রূপার আংটিও পরা। লোকটার যেই জিনিসটা সবচেয়ে বিশেষ তা হলো তার চোখের মণি হালকা সবুজ রঙের, যেটাকে হ্যাজেল চোখ বলা হয়, অ্যালমন্ড শেপন্ড। মেজবাহর সেই চোখ আকসার ওপর পড়তেই ও তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল। মেজবা এবার টেবিলের ওপর থেকে ফোনটা তুলে নিয়ে পকেটে রেখে আয়েশা পারভিনকে উদ্দেশ্য করে বলল, তাহলে আন্টি, যেই কথা বলেছিলাম সেটাই কিন্তু থাকলো। আপনার আগামী শুক্রবার আমাদের বাসায় আসছেন, সবার ইনভাইটেশন রইল কিন্তু। আয়েশা বেগম হেসে আচ্ছা বাবা বলে সম্মতি জানালেও ইরফান একটু বাধা দিয়ে বলল, তুই তো এখানে আসিস দিন 15 মতো, আমরা না হয় লেট করে যাই। ওহো, লেট করা যাবে না, আন্টি কখনো আমাদের বাসায় যায়নি। মামনি কিন্তু তোদের জন্য এঙ্গেজমেন্ট করবেন। শিওর আসবি শুক্রবার? আমি কনফার্মও ধরে দিন নিলাম, তুই না আসলেও সমস্যা নেই, আন্টি গেলেই হবে। ইরফান আলতোভাবে মেজবাহর পিঠে একটা চাপড় বসিয়ে মৃদু হেসে বলল, আচ্ছা যাব, আমরা সবাই যাব, এখন উঠি তাহলে। মেজবা উঠতে ইরফান ওর হাত টেনে ধরে বলল, আরেকটু থাক, মাত্র তো এলি। মেজবা ঘড়িতে সময় দেখে বলল, সরি, সময় নেই হাতে, একবার ছোট মনিদের বাসে যেতে হবে, নাহলে উনি রাগ করবেন। আজ সন্ধ্যায় যাওয়ার কথা ছিল, এখন তো বিকাল হয়েই এসেছে, সেখানে পৌঁছাতে সন্ধ্যা, তুই চল আমার সাথে। মেজবা ইরফানকে টেনে ধরল। ইরফান আবার না করলো না। মেজবা ওর সবচেয়ে ভালো বন্ধু, মুখে না বললেও ওরা বেস্ট ফ্রেন্ড। এবার ওর সঙ্গ সহজে ছাড়ে না ইরফান। ছেলেটা ভীষণ ভদ্র এবং মার্জিত, ওর সঙ্গ ইরফানের খুব ভালো লাগে, এই জন্যই সুযোগ পেলেই ওর সঙ্গে থাকে। এতগুলো বছর বন্ধুত্বে এটাই ঘটে চলেছে, দূরে থাকলেও বন্ধুত্বের কোনো খামতি নেই। ইরফান বাসায় পরা পরনের টি শার্টটা খুলে তৈরি হয়ে আসতে ওর ঘরে গেল। আয়েশা পারভিন যখন টেবিল থেকে সব এঁটো প্লেট আর খাবার সরিয়ে নিয়ে রান্নাঘরে গিয়েছেন, আকসা এতক্ষণ চুপচাপ ফোন দেখার ভান করছিল। এবার সবাই যেতেই খেয়াল করলো ডাইনিংয়ে শুধুমাত্র ও আর মেজবা ইফতেখার। ওর হঠাৎ এবার ক্ষমা চাওয়ার কথাটা মাথায় এলো। চটপট মেজবাহর দিকে তাকালো। মেজবা ফোন স্ক্রল করছিল তখন। আকসাকে গুরুত্বপূর্ণ কেউ হিসেবে যেন ধরছেই না ও, এমনটাই বোধ হলো আকসার। তবুও ক্ষমা চাওয়ার জন্য কথা বলার চেষ্টা করলো হালকা কাশি দিয়েও। যখন মেজবাহর মনোযোগ আকর্ষণ করতে পারল না, তখন হালকা স্বরে ডাকলো, মেজবা। মেজবা তৎক্ষণাৎ মুখ তুলে আকসার মুখ পানে তাকিয়ে বলল, মেজবা ভাইয়া। ওকে, জি। আকসা ঠিক বুঝতে পারল না, তাই প্রশ্নটা করলো। মেজবা জবাব দিল, কারেকশন করিয়ে দিলাম, বয়সে খুব সম্ভবত বছর 7 বড় হই তোমার। বড়দের কীভাবে সম্মান করতে হয় জানো না? নো প্রবলেম, না জানলে আমি শিখিয়ে দিচ্ছি। এখন থেকে মেজবা ভাইয়া বলে ডাকবে। বলো মেজবা ভাইয়া। আকসা স্তব্ধ বনে গেল। এই লোক না কিছুক্ষণ আগেও হেসে হেসে ওর সাথে কথা বলছিল, হঠাৎ কি হলো আকসা ভেবে পেল না। ওকে চুপ থাকতে দেখে মেজবা একটু ধমকানোর সুরে বলল, কি হলো বলো কুইক। আকসা পারলে এখানে বাচ্চাদের মতো কেঁদে দেয়। এই 22 বছরের জীবদশায়
কখনো কেউ ওকে সামান্য ধমক তো দূর, উঁচু গলায়ও কথা বলেনি। ছোটবেলা থেকে প্রচুর আহ্লাদ পেয়ে বড় হয়েছে ও। সেই মেয়েকে কিনা এই লোক ধমকে কথা বলছে। আকসা কান্নারত সুরে বলে উঠল, সরি মেজবা, আমাকে ক্ষমা করে দিন। ওর কান্নারত কণ্ঠস্বর শুনেও মেজবা গলল না। অদ্ভুত শীতল এবং গম্ভীর স্বরের মিশ্রণে পাল্টা প্রশ্ন করল, হোয়াই আর ইউ সেইং সরি টু মি? আই ডোন্ট সি এনি রিজন আই গুড ফরগিভ ইউ। হোয়াট ডু ইউ মিন? হো? আকসা থতমত খেলো। ওর চোখ ঠিকরে অশ্রুকণা বাইরে বেরিয়ে আসার জন্য আন্দোলন শুরু করেছে যেন। আকসা কেঁদে দিল বলে তখনই ওর ভাই সেখানে চলে আসলো। আকসা যেন প্রাণ পানি ফিরে পেল। আর কিছুক্ষণ মেজবাহর সামনে বসে থাকলে ও সত্যি কান্না করে দিত। এত কঠোর আচরণ নেওয়া যায় না, কেউ কখনো করেও নি আকসার সাথে। হঠাৎ করে ও মেজবাকে ভয় পেতে শুরু করলো। আকসা সন্ধ্যার পর থেকে আর ঘরের বাইরে বের হয়নি একবারের জন্য। মেজবা চলে যাওয়ার পর সেই যে নিজ ঘরে এসে বসেছে। এরপর আর ওর মা ওকে রাতে খেতে ডেকেও ঘরের বাইরে নিয়ে আসতে পারেননি। আকসা জানিয়েছে ও আর রাতে খাবে না। মেজবা যেই পরিমাণ রুর কথা ওকে শুনিয়েছে আজ, তাতেই ওর পেট ভরে গেছে। অন্য কিছু খাওয়ার প্রয়োজন পড়বে না। কলি সবে ফোন করেছে ওকে। ফোনের রিং বাজতেই আকসা কম্বলের নিচ থেকে ফোনটা বের করে কল রিসিভ করলো। ফোনের অপর প্রান্ত থেকে কলির উচ্ছ্বাসিত কণ্ঠস্বর শোনা গেল। কলি বলল, কিরে, ভদ্রলোক তোকে মাপ করেছে? আর মাপ? আফসার কণ্ঠস্বরে সে কি মারাত্মক উপহাস নিজের প্রতি। কলি ওর কথা সুর ধরতে পেরে পাল্টা প্রশ্ন করল, তার মানে তোকে মাপ করা হয়নি? না, হয়নি, বরং অজস্র উপহাস আর অপমানযুক্ত রোর কথা ছুড়ে দেওয়া হয়েছে আমার দিকে। তুই ভাবতে পারছিস আমার মতো মেয়েকে কিনা অপমান করা হয়েছে? আমি কি অবলা নারী? উনি আমাকে অপমান করার সাহস পেলেন কোথা থেকে? আকসার রাগে শরীর কাঁপছে। কিছুক্ষণ আগেও যে মনের বিষণ্ণতা ছিল, সেটা এই রাগের কাছে ঠুকনো হয়ে গেছে। আকসাকে কলি শান্ত করতে বলল, শান্ত হ আকসা, জানি এই অপমান তোর পক্ষে মেনে নেওয়া সহজ নয়। তুই তো অমন মেয়ে না। তবে এমন আচরণ কেন করলেন তোর সাথে? তুই যেভাবে ওনার সম্পর্কে বলছিলি, তাতে তো ভেবেছিলাম মেজর মেজবা ইফতেখার একজন জেন্টেলম্যান। জেন্টেলম্যান? হ্যাঁ, জেন্টেলম্যানই বটে উনি। না হলে তার এত শান্তভাবে বলা কথার প্রভাবেও আমার এমন অসহ্য ঠেকতো না। আকসা সামান্য উপহাসের হাসি হাসল। এইসব নিয়ে ভাবা চিন্তা করে নিজেরই শরীর খারাপ করে ফেলছে। একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন ওর। তাছাড়াও আগামীকাল ভার্সিটিতে একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। রাতের মধ্যেই সেটা কমপ্লিট করে রাখতে হবে। এই জন্য কলির সাথে দ্রুত কথা শেষ করলো ও। 2 মিনিটের জন্য ফেসবুকে ঢুকে নিউজ ফিড স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়ল ওর ভাই মেজবা ইফতেখারের আইডি ট্যাগ করে একটা ফটো পোস্ট করেছে, যেখানে ক্যাপশনে লেখা আছে, অন দ্য ওয়ে। তারা বাইকে ছিল। বাইকটা ওর ভাইয়ের, কিন্তু ড্রাইভ করছে মেজবা। এককালে যখন মেজবাকে চিনত, তখন থেকেই ও জানতো মেজবা একজন ভালো বাইকার। মেজবাহরও বাইক আছে, অবশ্য তার বাবার নাকি গাড়িও আছে। কিন্তু মেজবা খুব একটা গাড়ি ব্যবহার করে না, বাইক নিয়ে চলাচল করে বেশিরভাগ সময়। আকসা ফটোটা এক পলক দেখেই সরিয়ে দিয়েছে। বড় ভাইয়ের প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ছবিতে রিয়েক্ট কমেন্ট থাকে ওর, কিন্তু এই পোস্টে ও রিয়েক্ট দিল না। এবারেই এড়িয়ে গেল। আজ শুক্রবার, মেজবাদের বাসায় যাওয়ার কথা। আজ কথা রয়েছে জুম্বার নামাজ আদায় করে একসাথে ওরা সবাই যাবে। কিন্তু মেজবা নাকি হঠাৎ সকালে কল করে ইরফানকে বলেছে 12টার আগেই পৌঁছাতে। জুম্বার নামাজ না হয় তারা একসাথে শেখার কার মসজিদে আদায় করে নেবে।
মেজবাহর কোনো কথাই ফেলতে পারে না ইরফান, তাই এক কথাই রাজি হয়ে গেছে ও। আকসা সকাল থেকে বসে ভাবছিল ও যাবে কিনা। যে ব্যক্তি ওকে এভাবে অপমান করলো তার বাসায় যাওয়াটা কি সমীচীন হবে। অনেকক্ষণ যাবৎ ঘরের ভেতরে পায়চারি করতে করতে একথা ভাবছে আকসা। তখনই ওর মা আয়েশা বেগম এসে তাড়া দিলেন। আকসাকে উদ্দেশ্য করে বললেন, ও আকসা, জলদি তৈরি হয়ে নে, আমাদের যেতে দেরি হয়ে যাবে কিন্তু। তোর রেডি হতে হতেই তো 1 ঘন্টা। মায়ের কথা শুনে আকসা আলমারি খুলে জামা কাপড় বের করে নিল গোসল করতে যাওয়ার জন্য। তখনই আয়েশা বেগম আরেকবার এসে বললেন, তোর আব্বু কল দিয়েছে, তোর সাথে কথা বলবে, কথা বলে নে আগে, তারপর গোসলে যাস। আকসার আব্বু থাকেন কাতারে। আজ প্রায় দীর্ঘ 15 বছর যাবৎ কাতারে আছেন ওর আব্বা ইসহাক খন্দকার। অবশ্য 2-4 বছর পর পর তিনি দেশে আসেন 2-3 মাসের জন্য। এই তো গত বছরও এসে গেছেন তিনি। আকসার প্রতিদিনই ওর আব্বুর সাথে কমপক্ষে একবার হলেও কথা হয়। আজও গোসলে যাওয়ার আগে আব্বুর সাথে কথা বলে নিল। ইসহাক খন্দকার মেয়ের সাথে কথা বলা শেষ ফোনটা মেয়েকে ওর মায়ের কাছে দিতে বলেন। আকসা গিয়ে ফোনটা ওর মায়ের কাছে দিল। ইসহাক খন্দকার ফোনের ওপাশে ভিডিও কলে ছিলেন। বিবিকে ফিসফিসিয়ে বললেন একটু নিরিবিলি জায়গায় যেতে। আয়েশা বেগম স্বামীর কথা শুনে নিজ ঘরের বেলকনিতে চলে গেলেন। ইসহাক খন্দকার তখন বললেন, মেয়ের বিয়ের কথা তো এবার ভাবতে হচ্ছে আয়েশা, মেয়েটা বড় হচ্ছে, ছেলের কথা না হয় পরে দেখা যাবে। বেটা ছেলে আর কিছুদিন দেরি করে বিয়ে করলেও অসুবিধা নেই, কিন্তু ছোট মেয়েটা চোখের সামনে বড় হয়ে যাচ্ছে, ওর তো এবার বিয়ে দিতে হবে। নেহা তুই, আমি আসতেই পারছি না এখন, তুমি একটু ভাই সাহেব আর তোমার বাপের বাড়ির লোকজনকে বলে কয়ে একটা ভালো ছেলের খোঁজ করো তো। আয়েশা বেগম বুঝতে পেরেছিলেন তার স্বামী কী নিয়ে কথা বলতে পারেন। কয়েকটা দিন যাবৎ একমাত্র মেয়ের বিয়ে নিয়ে টেনশন করছিলেন ইসহাক খন্দকার। ফোনে কয়েকবার এক কথা বউকে বলছেনও তিনি। আয়েশা বেগম একটুও দ্বিধান্বিত হলেন না, বরং শান্তভাবে বললেন, আপনি চিন্তা করবেন না ইরফানের আব্বু, আমি যত দ্রুত সম্ভব আমাদের আকসার জন্য ভালো ছেলে খুঁজব। আকসা আজ একটা অলিভ কালারের পাকিস্তানি ডিজাইন কোডের কামিজ পরেছে। ওর এই ড্রেসটা ভীষণ পছন্দের। বিশেষ উৎসবগুলোতে এই ড্রেসটাই বারবার পরা হয় ওর। কামিজের ওড়নাটা গাঢ় মেরুন রঙের। আকসা মেকআপ করতে তেমন পছন্দ করে না। মুখে ঠিকমতো সানস্ক্রিনটা মেখে তার ওপর হালকা বেবি পাউডার দিয়ে ঠোঁটে লিপস্টিক অয়েল লাগিয়ে নিল ও। কানে মাঝারি আকৃতির একটা ঝুমকো, ওপর 2 কানের ছোট দুটো টপ আর বাঁ হাতের আঙুলে 2টো রিং। ব্যাস, আকসার সাজ সম্পূর্ণ। ও নিজেকে একবার ড্রেসিং টেবিলের মিররে দেখে নেয় ভালোভাবে। ওড়নাটা মাথায় টেনে ঘাড়ে ব্যাগটা নিয়ে ও তাড়াহুড়ো করে দৌড়ে বেরিয়ে যায়। ওর মা সেই কখন থেকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছেন ওকে। তারা সবাই তৈরি, শুধু আকসাই তৈরি হতে দেরি হয়েছে। ঠিক 11:30টার দিকে ইরফানের বাইকটা তাদের বাড়ি থেকে মেজবাহদের বাড়ির উদ্দেশ্যে বের হলো। আকসা প্রকাশ না করলেও যত পথ এগোচ্ছে তত বেশি আড়ষ্ট হলো যেন। সেই সাথে সেদিনের অপমানগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো বারবার। মেজবাহ তার বাড়ির বড় ছেলে। এই বাড়িটা 3 তলা এবং সুবিশাল। মেজবাহর আব্বু এহসানুল হক এই বাড়ির কর্তা। তার ছোট্ট ভাইয়ের পরিবারকে নিয়ে এ বাড়িতে থাকেন তিনি। এছাড়াও তার 2টো বোনও আছে। বোনেরা এই শহরেই তাদের শ্বশুরবাড়িতে থাকেন, তবে প্রায়শ এখানেই আসেনও বটে। আকসা এর আগে কখনো মেজবাদের বাড়িতে আসেনি, তবে তার ভাই বহুবার এসেছে। সুবিশাল এই বাড়ির সামনে বেশ বড় একটা উঠান। বাড়ির নকশাটা পুরনো জমিদার আমলের বাড়ির মতো। এই বাড়ি নাকি মেজবাহর দাদার তৈরি সেই মুক্তিযুদ্ধের সময়কালের পরে।
আকসা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে এসব কথাই শুনছিল ওর ভাইয়ের কাছ থেকে। কলিং বেল বাজানো হয়েছে মিনিট খানেক আগে। তারপর দেখা গেল সামনের সিঁড়ি বেয়ে একজন মহিলা নেমে এসে কেসি গেট খুলে দিলেন। মহিলাটি সম্ভবত মেজবাহর মা হবেন। কিছুক্ষণের মধ্যে তার কথাতেই বোঝা গেল তিনি মেজবাহর মা। তাকে এর আগে আকসা খুব একটা দেখেননি, আর মনেও নেই সেভাবে। তবে ওর মা আর ভাইয়ের খুব ভালো পরিচিত বোঝা গেল। ওরা ভিতরে যেতেই মেজবাহর মামুনি ঈশা বেগম বললেন, আপনাদের তো আরও আগে আসার কথা বলেছিলাম আপা, দেরি করলেন যে। মেজবাহর মা কপট রাগ দেখালেন। আয়েশা বেগম মৃদু হেসে বললেন, ওদের রেডি হতেই দেরি হয়ে গেল আপা, কিছু মনে করবেন না। আকসারা নিচতলা, এরপর দোতলা সারিয়ে তিনতলায় গেল। ঈশা বেগম ওদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে লাগলেন। বললেন, আমরা পুরো পরিবার তিনতলায় থাকি, নিচের দুই তলায় ভাড়াটিয়ারা থাকে। আমাদের তিনতলায় একটাই ফ্ল্যাট, আবার বিশাল বড়। সেই ফ্ল্যাটে 7টা শোবার ঘর, প্রত্যেক ঘরে অ্যাটাচ বাথরুম, বসার ঘর, রান্নাঘর দুটো, খাওয়া হয় এক ঘরেই। আসলে আলাদা থাকার কথা কখনো ভাবিনি আমার মেজবাহর আব্বু আর তাদের দুই ভাইয়ের যে মিলমিশ, এই জন্য দুটো ফ্ল্যাট অ্যাটাচ করেই একটা ফ্ল্যাট করে থাকছি সবাই। কথা বলতে বলতেই সবাই সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। আকসা ঢুকেই বুঝলো আসলেই অনেক বড় ফ্ল্যাট, সম্পূর্ণ তিনতলা জুড়েই তারা থাকেন। বসার ঘরটা অনেক বড়। ঈশা বেগম তাদেরকে সোফায় বসতে বলে বাড়ির সবাইকে ডাকলেন একে একে। আকসা ফোনটা হাতে নিয়ে লক খুলে ফেসবুক স্ক্রল করছিল সবে। তখনই দেখলো মেজবা একটা কালো রঙের টি শার্ট আর ব্লু ট্রাউজার পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে বসার ঘরে, প্রবেশের খোলা দরজার সামনে। ওর হাত দুটো প্যান্টের পকেটে ছিল। এগিয়ে আসতে ইরফান উঠে দাঁড়ালো। মেজবা ইরফানের সাথে কমরদন করে কুলাকুলি করে নিল। ইতিমধ্যে সেখানে একটা বছর 16 বয়সী ছেলে, একজন আকসা, এমনকি মেজবাহর থেকেও সম্ভবত কয়েক বছর বড় বয়সী একটা মেয়ে। আরেকটা 15 বছর বয়সী মেয়ে এসে হাজির হলো। আকসার থেকে বয়সে বড় মেয়েটার কোলো একটা বাচ্চা ছেলে। আকসা বাচ্চাটাকে দেখে এক ধ্যানে তাকিয়ে রইল। এত মায়াবী বাচ্চাটা। এমনিতেই আকসার চোখে ছোট্ট সকল শিশুরাই মায়াবী, সুন্দর। ওর এই বাবুটাকে দেখে সব কোলে নিতে মন চাইল, তবে মুখ ফুটে বলতে পারল না। ইতিমধ্যেই ড্রয়িং রুমে মেজবাহর ছোট চাচি ফাতেমা খাতুন এসে দাঁড়িয়েছেন। তিনি এগিয়ে এসে আকসার মায়ের সাথে কথা বলতে লাগলেন। আকসা খেয়াল করেনি, কথা বলার মাঝেও তার চোখ আকসার দিকেই ছিল। কোনোভাবেই দৃষ্টি ফেরাতে পারছিলেন না তিনি। আকসা এদিক ওদিক তাকিয়ে দেখছিল চারপাশ। পুনরায় ওর দৃষ্টি গিয়ে আটকালো সদর দরজার সামনে। মেজবাহ ধীর পায়ে এগিয়ে এলো। আয়েশা বেগমের সাথে কথা বলে কুশলাদি বিনিময় করে নিল। ওর ঠোঁটের কোণে এক সিলতে ভদ্রতার সূচক হাসি। এর মধ্যে টেবিলে ডাক পড়ল। আয়েশা বেগম আর ইরফান আগে গিয়ে বেসিনে হাত ধুয়ে টেবিলের দিকে গেল। মেজবা ওর চাচির সাথে কথা বলছিল একপাশে দাঁড়িয়ে। আকসা তখনও দাঁড়িয়েছিল সেখানে বেসিনের কাছে। মেজবাহর চাচাতো বড় বোন জেমি দাঁড়িয়ে। জেমি সরতেই আকসা এগিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড়ালো। কিন্তু দুঃখের বিষয় হলো এই বেসিনের কলটা এমন সিস্টেমে তৈরি করা যা আকসা বোঝার বাইরে। ওদের বাসার কলটা এমন প্রকৃতির নয়, এজন্য ওর চালু করতে অসুবিধা হচ্ছে। আকসা দাঁড়িয়ে ইতস্ত বোধ করতে লাগলো। বিব্রত হলো ও। কেউ বিষয়টা লক্ষ্য করলে মনে মনে নিশ্চয়ই ওকে নিয়ে উপহাস করবে, না হয় বোকা ভাববে। হঠাৎ পেছন থেকে একটা শান্ত কণ্ঠস্বর শোনা গেল, এত বড় মেয়ে বেসিনের কল চালু করতে জানো না? মেজবাহর সুচালো কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকালো আকসা। তার মুখ একদম স্বাভাবিক, শান্তশিষ্ট। এই বাড়ির সবচেয়ে ভদ্র ছেলেটা, যাকে সবাই পারলে মাথায় তুলে রাখে।
মেজবা আকসার দিকে শান্ত সাহানিতে তাকিয়ে থেকে বলল, নেহা, তুই আমাদের বাসায় অতিথিদের অসম্মান করার চল নেই। না হলে মেজবা থেমে যায়। পুনরায় পেছনে ঘাড় ঘুরিয়ে বলে ওঠে, জেমিয়াপু, এসে বেসিনের কলটা চালু করে দিয়ে যাও। একজন কল চালু করতে পারছে না। কথা শেষ করে মেজবা গটগট পায়ে হেঁটে চলে গেল ডাইনিং রুমের দিকে। আকসা ওখানেই ঠাই দাঁড়িয়ে রইল। মেজবা চাইলে নিজেই কল চালু করে দিয়ে যেতে পারত, কিন্তু খুবই ভদ্রতাভাবে কথাগুলো বলে চলে গেল। ভদ্রভাবে বলল, অথচ কথাগুলো সোজা গিয়ে আকসার হৃৎপিণ্ডে আঘাত করল। লোকটা আসলেই জেন্টেলম্যান। গল্প সীমান্ত রেখা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।